Hello. Assalamu alaikum. Dear children, I came back to you with a new lesson. Transformation of sentences. Our today's topic is on assertive to interrogative. দেখো এখানে লেখা রয়েছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। আমরা জানি যে দুই দিকেই আমরা টার্ন করতে পারি। প্রশ্নটা এমন হতে পারে, ইন্টারোগেটিভ দেওয়ার পর বলা হতে পারে যে এটা অ্যাসার্টিভে রূপান্তর করো, অথবা অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ। তো আমরা গত ক্লাসে বেশ কিছু নিয়ম করেছিলাম, আজকে সেই প্রিভিয়াস ক্লাস থেকেই শুরু করি। আমরা প্রিভিয়াস ক্লাসে নাথিংয়ের ব্যবহার দেখিয়েছিলাম। তো সেখানে নাথিং দিয়ে আমরা বলেছিলাম যেমন nothing is impossible। যদি এমন একটা সেন্টেন্স থাকে তাহলে আমরা এই ক্ষেত্রে ইন্টারোগেটিভ করতে হলে we have to use what instead of nothing। So what is impossible? হয়ে গেল উত্তরটা। এখন যদি এরকম আমরা কোনো সেন্টেন্স পাই যে দেয়ার ইজ নাথিং অন দ্য টেবিল অথবা নাথিং ইজ অন দ্য টেবিল, তাহলে আমরা হয়তো সেখানে এভাবেও করতে পারি ইজ দেয়ার এনিথিং, অথবা আমরা এখানেও করতে পারতাম ইজ দেয়ার এনিথিং ইজ ইম্পসিবল। কোনো কিছু কি অসম্ভব আছে? নাই, ইজ দেয়ার এনিথিং ইজ পসিবল। তার মানে কি এখানে যেমন বলছে কোনো কিছু অসম্ভব নয়, আবার যদি আমি বোঝাতে চাই যে ইজ দেয়ার এনিথিং ইম্পসিবল, এমন কিছু কি আছে যা অসম্ভব, তার মানে একই কথা। তা আমি সেখানে হোয়াটের পরিবর্তে যদি এভাবে ব্যবহার করি অর সরি ইজ দেয়ার এনিথিং is there anything impossible? তার মানে তুমি এখানে হোয়াট অথবা ইজ দেয়ার এনিথিং, নাথিং এর পরিবর্তে উই হ্যাভ টু ইউজ হোয়াট অর ইজ দেয়ার এনিথিং ইন লিউ অফ নাথিং। যদি আমরা এটা ব্যবহার করি তাহলেই এটা ইন্টারোগেটিভ হয়ে গেল। তো এটা ছিল নাথিং এর ব্যবহার। আমরা এরকম আরও যদি বলি যে নাথিং ক্যান রুইন হিম, যদি মনে করে এরকম যদি বলি, নাথিং ক্যান রুইন হিম অথবা রুইন দ্য বয়, এটার অর্থ হচ্ছে কেউ তাকে সর্বনাশ করতে পারবে না, মানে কেউ তাকে সর্বনাশ করতে পারবে না, কোনো কিছুই তাকে ক্ষতি করতে পারবে না। নাথিং ক্যান রুইন হিম অর হার্ম হিম। তো আমরা যদি এখানে এইটাই ব্যবহার করতে পারি এইভাবে যে হোয়াট ক্যান, দুইভাবে আমি কিন্তু বলেছি যে দুইভাবে ব্যবহার করতে পারবে। হোয়াট ক্যান রুইন হিম। আবার যদি তুমি মনে করো যে না আমি হোয়াট ব্যবহার করব না, তো তাহলে তুমি সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে ইজ দেয়ার এনিথিং। ইজ দেয়ার এনিথিং, তো আমরা এভাবে ব্যবহার করে করতে পারি। তবে এখানে ইজ দেয়ার করব না, কারণ এখানে যেহেতু ক্যান একটা ভার্ব রয়েছে বিভার্ব বাদে, তাই আমরা করব ক্যান এনিথিং। ক্যান এনিথিং রুইন হিম। কোনো কিছুকে তাকে সর্বনাশ করতে পারবে বা ক্ষতি করতে পারবে, তার অর্থই হচ্ছে যে পারবে না। নাথিং ক্যান রুইন হিম, তার মানে হোয়াট ক্যান রুইন হিম, কি তাকে সর্বনাশ করবে, তার মানে কোনো কিছুই সর্বনাশ করতে পারবে না বা ক্ষতি করতে পারবে না।
তো আমরা দেখলাম যে কিভাবে নাথিং থেকে আমরা যেটা গত ক্লাসে দেখেছিলাম সেই নাথিং থেকে কিভাবে ইন্টারোগেটিভ করা যায়। আমরা আজকে যেটা দেখব যে নো সাথে যদি কোনো শব্দ থাকে তাহলে সেটা কিভাবে করব ইন্টারোগেটিভ। যেমন হতে পারে নো ওয়ান যদি থাকে, আবার যদি নো প্লাস কোনো ইয়ে থাকে, নো বডি থাকে, অথবা যদি থাকে নান। তো এরকম কোনো শব্দ যদি থাকে, অর্থাৎ এইগুলো অ্যাসার্টিভে থাকে, তাহলে আমি এই সেন্টেন্সগুলোকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তাহলে কিভাবে করব। মনে রাখতে হবে এইগুলোর পরে কি থাকবে, সূত্রটা থাকবে এরকম, ভার্ব প্লাস এক্সটেনশন। এই যে নান, নো বডি, নো ওয়ান, ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে আমরা এটাকে যদি ইন্টারোগেটিভ করতে চাই তো সেক্ষেত্রে আমরা যেটা করব, স্ট্রাকচারটা এরকম করব, হু প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর অবশ্যই আমরা জানি যে ইন্টারোগেটিভের বেলায় আমাদের সাম্বল অফ ইন্টারোগেশন এটা বসাতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমরা এরকম যদি একটা উদাহরণ দেখে নিই তো কি হতে পারে, যেমন হতে পারে no one can help you, কেউই তোমাকে সাহায্য করতে পারবে না। তার মানেই আমরা যদি এটা স্ট্রাকচারটা এইটা ব্যবহার করি তাহলে কি হচ্ছে, আমরা তাহলে ব্যবহার করবো এখানে নো ওয়ানের পরিবর্তে হু। তাহলে উত্তরটা কি দাঁড়াচ্ছে, হু ক্যান হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করতে পারবে, তার মানে কেউই পারবে না। এখানে যদি নো প্লাস ওয়ান এই দুইটা একসাথে একটা নান ব্যবহার করতাম, নান, তাহলে কিন্তু উত্তর একই হতো, হু ক্যান। আবার যদি আমি এখানে ব্যবহার করতাম নো বডি, তাহলেও কিন্তু উত্তরই একই হতো ইন্টারোগেটিভের বেলায়, হু ক্যান হেল্প ইউ। তো আমরা এরকম ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি এভাবে বলি নো বডি বিলিভস আ লায়ার, নো বডি ট্রাস্টস আ লায়ার, তো সেক্ষেত্রে আমরা কি করব, হু ট্রাস্টস এ লায়ার হয়ে যাবে, কে মিথ্যাবাদীকে বিশ্বাস করে। আবার যদি আমরা ওখানেই নো এর পরিবর্তে এভরি ব্যবহার করতাম, এভরিবডি ট্রাস্টস এ ট্রুভার, তাহলে কিন্তু আমরা এই ট্রাস্টের অ্যান্টোনিম ব্যবহার করতে পারতাম সেক্ষেত্রে, এবং করতে হতো। যেমন আমি এই নো ওয়ান, নো বডি বা নান এইটা বাদ দিয়ে যদি আমি সেখানে এভরিবডি, এভরি ওয়ান এই জাতীয় ব্যবহার করি তাহলে কি হবে আমরা দেখে নিই। তাহলে এই জায়গায় শুধু এই নানের পরিবর্তে, দ্যাট ইজ আগেরটা ছিল অ্যাসার্টিভের নেগেটিভ অংশ, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে অ্যাসার্টিভেরই অ্যাফার্মেটিভ অংশ। তো সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হতে পারে এভরি ওয়ান, ওখানে যেমন আমরা পেয়েছিলাম নো ওয়ান, তাহলে এভরি ওয়ান। একইভাবে তাহলে এখানে হতে পারে এভরি বডি, নো বডির জায়গা, তাই না। আবার এরকম আমরা ব্যবহার করতে পারি এভরি ওয়ান দিয়েছি, অলও ব্যবহার করতে পারি আমরা, অল। তাহলে আমরা এইটাকে ইন্টারোগেটিভ করব কিভাবে, এই জায়গা যদি আমি বলি এভরিবডি ক্যান হেল্প ইউ, তাহলে উত্তরটা কী হবে, হু ক্যানট হেল্প ইউ। তার মানে হু ক্যানট, অর্থাৎ হু এর পরে যে ভার্বটা আসবে ওটা নেগেটিভ হয়ে যাবে। তো এইভাবে আমরা করতে পারি। আমি এটা লিখে দেখিয়ে দিই একেবারে, এভরিবডি ক্যান হেল্প ইউ। তাহলে আমরা এখানে যেটা উত্তর করব সেটা কিন্তু, আর এই এভরির কারণে আমরা আগেই বলেছিলাম যে যদি নেগেটিভ থাকে তাহলে এখানে নেগেটিভ ফর্ম আসবে না, আর যদি না থাকে তাহলে যোগ করতে হবে। তাহলে হু ক্যানট, এই যে ক্যানট, এই নটটা এসে গেল কেন, এই যে এভরিবডি, এটা অ্যাফার্মেটিভের কারণে, এটা অ্যাফার্মেটিভের কারণে এখানে ক্যানট হয়ে গেল। হু ক্যানট হেল্প ইউ, কে তোমাকে সাহায্য করতে পারবে না।
তার মানেই হচ্ছে সবাই তোমাকে সাহায্য করতে পারবে, একই কথা। আবার যদি আমি বলি এভরিবডি ট্রাস্ট এ ট্রুয়ার, এরকম যদি আমরা করতাম, খেয়াল করো সেন্টেন্সটা যদি এমন দিতাম, এভরিবডি ট্রাস্ট আর ট্রুয়ার, সবাই সত্যবাদীকে বিশ্বাস করে। তাহলে আমরা এটাকে যদি করি, তাহলে এখানে উত্তরটা কি আসবে? উত্তরটা আসবে কিন্তু এই জায়গা ভার্ব ঠিকই থাকবে, শুধু এখানে ভার্বটা নেগেটিভ হবে। এক, যদি তুমি এখানে ভার্বটাকে নেগেটিভ না করো, তাহলে এখানে ট্রাস্টের জায়গায় এই ভার্বটাকে নেগেটিভ না করলে ট্রুয়ারের জায়গায় এটার অপোজিট ওয়ার্ড দিতে হবে। তো আমরা এখানে অপোজিট এই জন্যে ব্যবহার করব না, কারণ আমরা ট্রুয়ারকেই এখানে বোঝাতে চেয়েছি, মিথ্যাবাদীকে নয়, সত্যবাদীকে। সে কারণে আমরা মিথ্যাবাদী শব্দটা এখানে ইউজ মোটেই করব না। মানে উই অলওয়েজ অ্যাভয়েড দ্য অপোজিট ওয়ার্ড। সো এখানে আমরা ভার্বের নেগেটিভ ফর্মটাই ব্যবহার করব। তাহলে উত্তরটা কি হচ্ছে আমরা একটু দেখে নিই। হু ডাজ নট ট্রাস্ট ট্রুয়ার, কে একজন সত্যবাদীকে বিশ্বাস করে না। বিলিভস দিতে পারতাম আমি, তার মানে সবাই বিশ্বাস করে। একদিকে আমাদের, যেহেতু আমরা বলেছিলাম যে আমরা কিন্তু কন্ট্রাকশন করছি না, আমরা অবশ্যই তোমার যেটা করছি সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। ট্রান্সফরমেশন মানেই উইদাউট চেঞ্জ অফ মিনিং। তো আমরা সেই মিনিংটা ঠিক রেখে ইন্টারোগেটিভ করে ফেললাম। আমরা পরবর্তী স্ট্রাকচারে চলে যাই। এবারে দেখব যে কিছু আমরা যা করলাম এরকম কিছু গুরুত্বপূর্ণ শব্দ যদি দেখি। অল এর ব্যবহারটা আমি এখানে দেখাইনি। যদি এভাবে বলতাম যে অল হেডস আ লায়ার, অ্যাসার্টিভ, অল হেডস আ লায়ার, তাহলে উত্তরটা একই রকম। হু ডাজ নট হেট, অথবা ডিসলাইক ব্যবহার করতে পারি আমরা, হেট লায়ার, হয়ে গেল উত্তর। তো আমরা এটা দেখলাম। তো বন্ধুরা, এখন আমি যে কথাটা তোমাদের বলতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভের যে স্ট্রাকচারগুলো আমরা দেখে আসলাম এ পর্যন্ত, সেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে। আর আমি আজকে নতুন আরেকটি অপশনে যাব। সেই অপশনটা হচ্ছে অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ বা ইম্পারেটিভ থেকে অ্যাসার্টিভ। তো ইম্পারেটিভ কিভাবে আমরা করব সেটা দেখে নেব একটু। ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি দেয়া থাকে তাহলে ইম্পারেটিভ থেকে বলা হয় যে এটা টার্ন ইট ইনটু অ্যাসার্টিভ, বা অ্যাসার্টিভ দিয়েও বলতে পারে ইম্পারেটিভ করো। তো সেক্ষেত্রে আমরা যেগুলো করবো আমরা একটু করে দেখে নিই। ইম্পারেটিভের 1 নম্বর স্ট্রাকচারটা যদি এমন হয় যে V1 প্লাস এক্সটেনশন রয়েছে, তাহলে আমি ওইটাকে কিভাবে অ্যাসার্টিভ করব। তো সহজ ব্যাপার, তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করো। ইউ শুড প্লাস V1 প্লাস এক্সটেনশন। এখানে কেউ কেউ শুডের জায়গায় উইলও ব্যবহার করে, তো সেটা ঠিক হবে না। এখানে ইউ শুডই ব্যবহার করাই শ্রেয় হবে। তো আমরা এখন যদি এখানে একটা উদাহরণ দিই তাহলে আরো স্পষ্ট হয়ে যাবে তোমাদের কাছে। তোমাকে বলা হলো ওয়ার্ক আউট দ্য সাম, এই সেন্টেন্সটা অ্যাসার্টিভ করো। সরি,
আমরা আরেকটু বিষয় জেনে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত কিভাবে শুরু হয়। যদি আমরা সেইভাবে বুঝে নিতে পারি, চিনতে পারি, তাহলেই কিন্তু আমাদের অ্যাসার্টিভে নিয়ে যাওয়া খুবই সহজ হবে। আমি একটু বলে নিই। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত V1 বা ভার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়, ডু নট বা নেভার দ্বারা শুরু হয়, অলওয়েজ দ্বারা শুরু হয়, কাইন্ডলি বা প্লিজ দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়। সাধারণত এই কয়ভাবেই ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হয়, এবং এই কয়টা সিস্টেম দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তো এখানে দেখো আমরা তারই প্রথম একটা অংশ V1 দিয়ে শুরু হয়েছে এটা, এবং ফুল স্টপ দ্বারা শেষ হয়েছে। সুতরাং এই সেন্টেন্সটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। এখন এটাকে টার্ন করবো আমরা অ্যাসার্টিভে। তো আমরা বলেছি প্রথমেই যে ইউ শুড ব্যবহার করব। তাহলে আমরা এবার উত্তরটা লিখি। ইউ শুড, এরপরে প্লাস V1 আছে, তাহলে V1 এখানে ওয়ার্কআউট মানে অঙ্ক কষা, ওয়ার্কআউট একটা ফ্রেজ, এরপর এক্সটেনশন দ্য সাম হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে ইউ শুড ওয়ার্ক আউট দ্য সাম, অথবা যদি কেউ বলে ইউ উইল ওয়ার্ক আউট দ্য সাম, তুমি অঙ্কটা কষবে, সেটাও হবে। তা আমরা এটাকেই প্রাধান্য দিচ্ছি বেশি। এবারে যদি আমি দেখি এখানে ওয়ার্ক V1 না থেকে সেন্টেন্সটা এইরকম থাকে, শুরুতে ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয়, এরপরে প্লাস V1 আসে। অর্থাৎ এটার আগে এইটা যদি থাকে, অর্থাৎ নেগেটিভ ফর্ম থাকে, তাহলে কিন্তু উত্তর করা আমাদের জন্য খুব জটিল না। কি করব সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, এই যে আমরা এখানে শুড ব্যবহার করেছি, এটা অক্সিলিয়ারি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, অর্থাৎ মডেল অক্সিলিয়ারি, এটা প্রিন্সিপাল। এই মডেল অক্সিলিয়ারি এবং প্রিন্সিপাল এর মাঝখানে আমরা যদি নট দিই, তাহলে এই সেন্টেন্সটা নেগেটিভ হয়ে গেল। এখানেও ঠিক তাই, ডু নট থাকলে নট ব্যবহার করব, শুড নট। আর যে নেভার থাকে, তাহলে আমরা এখানে একটা শুড নেভার ব্যবহার করে দেবো, হয়ে গেল। তো এটা খুব জটিল বিষয় না। তাহলে আমরা দেখি এখানে যদি বলা হয় যে ডু নট ওয়ার্ক আউট দ্য সাম, অঙ্কটি ঘোষণা, তাহলে উত্তরটা হবে কি? এখানে খেয়াল করি, ইউ শুড, এখানে যা ছিল তাই, শুধু এখানে নট, ইউ শুড নট ওয়ার্ক আউট দ্য সাম। এখন যদি এখানে আমি নেভার ব্যবহার করতাম, নেভার ওয়ার্ক আউট দ্য সাম, তাহলে ঠিক এই জায়গা নেভার ব্যবহার করে দিতাম, আদারওয়াইজ কোনো চেঞ্জ হবে না। এখানে এই পরিবর্তন ছাড়া আর কোনো পরিবর্তনই হবে না। আমরা এবারে যদি দেখি যে এটা না থেকে যদি এরকম সেন্টেন্সটা থাকে, পরবর্তী স্ট্রাকচারটা দেখি। কোন সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স যদি প্লিজ অথবা কাইন্ডলি দ্বারা শুরু হয়, তার মানে এরপরে একটা থাকবে কি, V1 এক্সটেনশন। তো সেক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ব্যবহার করব সেটা হচ্ছে এরকম, ইউ আর রিকোয়েস্টেড টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। আমরা খেয়াল করি এখানে V1 এক্সটেনশন, এখানে V1 এক্সটেনশন, তার মানে যা ছিল তাই বসলো। পার্থক্যটা কি হয়ে গেল? প্লিজ বা কাইন্ডলির পরিবর্তে ইউ আর রিকোয়েস্টেড টু, এটা বসলো। তাহলে প্লিজ বা কাইন্ডলি থাকলে আমরা শুধু সেই প্লিজ বা কাইন্ডলি অ্যাডভার্বটাকে বাদ দিয়ে দেবো, অফ করে দেবো এখান থেকে। তো এটা অফ করে দিয়ে সেই জায়গায় যে শব্দটা ব্যবহার করব সেটা কি, ইউ আর রিকোয়েস্টেড টু। তো এটা করলে এই উত্তর হয়ে যাবে। তো আমরা দেখে নিই একটু, যেমন আমরা যদি এভাবে বলি প্লিজ অথবা কাইন্ডলি, যাই দেই না কেন, কাইন্ডলি ডু মি আ ফেভার,
বলা হচ্ছে যে দয়া করে বা অনুগ্রহপূর্বক আমার পক্ষে কাজটি করুন। আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটা আমার পক্ষে অনুকূলে, ফেভার। তো আমরা এই জায়গাটাই বলছি যে এখানে এই যে V1 রয়েছে এটা V1, আর এই বাকিটুকু হচ্ছে এক্সটেনশন। তাহলে বাকি রইল কি? প্লিজ আর কাইন্ডলি। এখন এই প্লিজ আর কাইন্ডলির পরিবর্তে আমরা কি ব্যবহার করার কথা বলেছি? ইউ আর রিকোয়েস্টেড টু। তাহলে আমরা এইটার উত্তর যদি এইভাবে করে দিই, ইউ আর রিকোয়েস্টেড টু, হয়ে গেল এটুকুর পরিবর্তে। মানে ওই ইউজড ইউ আর রিকোয়েস্টেড টু ইনস্টেড অফ প্লিজ অর কাইন্ডলি। তো প্লিজ অর কাইন্ডলির পরিবর্তে যেহেতু আমরা ব্যবহার করেছি ইউ আর রিকোয়েস্টেড টু, এরপরে V1 যেটা ভার্বের বেস ফর্ম রয়েছে সেটা আমরা বসিয়ে দেবো। সেটা কি? ডু। এরপর এক্সটেনশন মি আ ফেভার। তাহলে আমরা এখানে স্পষ্ট করেই বুঝতে পারছি যে প্লিজ আর কাইন্ডলি যদি থাকে কোনো সেন্টেন্সে, তাহলে ওই সেন্টেন্সটা কিভাবে আমরা টার্ন করব একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। ইটস অ্যান ইজি ওয়ে টু টার্ন অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স ইনটু অ্যাসার্টিভ ওয়ান। তো এটা একেবারেই সহজ ব্যাপার। এবারে আমরা আরও নিয়ম রয়েছে, সেটা দেখে নিই কীভাবে করা যায়। ইম্পারেটিভ সেন্টেন্সের আরও নিয়ম রয়েছে। সেটা হচ্ছে যদি আমরা দেখি যে কোনো সেন্টেন্সের এমন রয়েছে যে লেট দ্বারা শুরু হয়েছে, অথবা V1 দিয়ে আমি আরেকটা দেখিয়ে দিই, তারপরেই তোমরা সিদ্ধান্ত নাও। যেমন আমি যদি এই সেন্টেন্সটা এইভাবে দেখাই, V1 থাকলো, এক্সটেনশন থাকলো, এরপর এই সেন্টেন্সে একটা অ্যাট ওয়ান্স থাকলো। আমরা যেমন প্লিজ অর কাইন্ডলি শব্দটা শুরুতে ব্যবহার করেছিলাম, এখানে কিন্তু একই রকম অ্যাট ওয়ান্স শব্দটা ব্যবহার করেছি। প্লিজ অর কাইন্ডলি যেটা অ্যাডভার্ব ছিল, ঠিক একইভাবে অ্যাট ওয়ান্স, এক্ষুনি, অ্যাডভার্ব অফ টাইম এটা। তো এইটা যদি আমরা, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ এখানে একাধিক এ গ্রুপ অফ ওয়ার্ড রয়েছে। একটা অ্যাডভার্ব থাকে যদি সিঙ্গেল ওয়ার্ড থাকবে, এবং সেটা যদি কোথায়, কখন, কি বিষয়ে এটা প্রকাশ করে আমরা পূর্ববর্তী ক্লাসে দেখেছি। আর যদি সেটা গ্রুপ অফ ওয়ার্ডস হয়ে যায়, মানে একাধিক হয়, তাহলে আমরা সেটাকে ফ্রেজ বলবো। তাহলে এটাকে আমরা বলছি অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবার আমরা দেখে নিই যে এটা কিভাবে উত্তরটা করা যাবে। এই স্ট্রাকচারটা আগে দেখি। স্ট্রাকচারটা হচ্ছে সহজ। সেটা হচ্ছে আমরা প্লিজ অর কাইন্ডলির জায়গায় লিখেছিলাম ইউ আর রিকোয়েস্টেড, কিন্তু এখানে আমরা রিকোয়েস্টেড করছি না, এখানে আমরা বলছি অর্ডার্ড। ইউ আর অর্ডার্ড টু, অর্ডার্ড টু। কারণ তুমি চাইলেই যে কাউকে বলতে পারো না এক্ষুনি এই কাজটি করো। অর্থাৎ যাকে তুমি বলার অধিকার রাখো, তোমার অধীনস্থ কাউকে বলতে পারো, তোমার ছোটদেরকে বলতে পারো, কিন্তু বয়োজ্যেষ্ঠ অথবা তুমি যার অধীনে আছো এমন কাউকে কাজটি করতে বাধ্য করতে পারো না। সে কারণে আমরা এখানে অ্যাডভান্স ব্যবহার করেছি। অ্যাডভান্স থাকলে আমরা ইউ আর অর্ডার টু এই শব্দটা ব্যবহার করব। প্লাস V1 প্লাস এক্সটেনশন যেটা আমাদের রয়েছে, তার মানে কিন্তু আমরা বোঝাতে চেয়েছি যে অ্যাডভান্সের পরিবর্তে আমরা ইউ আর অর্ডার টু ব্যবহার করব। আর এই যে V1 প্লাস এক্সটেনশন যেটা থেকে গেল প্রথম অংশে, এটা শেষে চলে যাবে। তাহলে আমরা একটা উদাহরণ দেখে নিই। ধরে নাও তুমি এরকম পেলে গেট লস্ট অ্যাট ওয়ান্স। এক্ষুনি বেরিয়ে যাও। আমরা শুধুই বলতে পারতাম গেট লস্ট, বেরিয়ে যাও। আবার বলতে পারতাম যে গো অ্যাওয়ে, চলে যাও, রান অ্যাওয়ে, বলতে পারতাম। কিন্তু আমরা একই রকম এখানে বলছি গেট লস্ট অ্যাট ওয়ান্স, এক্ষুনি বেরিয়ে যাও। এই যে এক্ষুনি আমরা বলছি অ্যাট ওয়ান্স, এটার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব যেটা উত্তর করার সময় ইউ আর অর্ডার্ড, মানে তোমাকে এক্ষুনি বেরিয়ে যেতে বলা হচ্ছে। অর্ডার টু গেট লস্ট, ইউ আর অর্ডার টু গেট লস্ট।
অথবা যদি বলা হয় ডু দ্য ওয়ার্ক অ্যাট ওয়ান্স, এক্ষুনি কাজটি করো। এমন হতে পারে কমপ্লিট ইওর স্টাডি অ্যাট ওয়ান্স, কমপ্লিট ইওর হোম টাস্ক অ্যাট ওয়ান্স, এক্ষুনি বাড়ির কাজটি সমাপ্ত করো, সম্পন্ন করো, শেষ করো। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলবো যে অ্যাট ওয়ান্সের পরিবর্তে ওয়ার অর্ডার টু ব্যবহার করলে বাকি যে ভার্ব 1 নম্বর ফর্ম এবং এক্সটেনশন এটা বসে যাবে, তাহলে এটা অ্যাসার্টিভ হয়ে গেল। নেক্সট রুলটা দেখি কি দেখা যায়। আমরা জানি এই লেট দিয়েও ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হয়, তো সেক্ষেত্রে স্ট্রাকচারটা কি হবে? লেট প্লাস ইনডাইরেক্ট অবজেক্ট প্লাস V1 প্লাস এক্সটেনশন থাকলে থাকবে, না থাকলে নয়। তো আমরা কিন্তু এখানে যদি এটা এক্সটেনশনের এখানে ডাইরেক্ট অবজেক্টও থাকতে পারে, তো আমরা এক্সটেনশন হিসেবেই গণ্য করব। তো এখন আমি দেখি যে এই সেন্টেন্সটা, যে সেন্টেন্সটা দ্য সেন্টেন্স উইথ লেট, কিভাবে হাউ উই ক্যান টার্ন ইট ইনটু অ্যান অ্যাসার্টিভ ওয়ান, কিভাবে একটা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেটার স্ট্রাকচার দেখে নিই। অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্ট আমি একটু বলি, ইনডাইরেক্ট অবজেক্ট হচ্ছে পার্সনদেরকে বোঝায় শুধুই, অর্থাৎ এটা ব্যক্তি যদি থাকে এই অবজেক্টটা লেটের পরেই তাহলে সেটা ইনডাইরেক্ট অবজেক্ট। আর ব্যক্তি বাদে যে বস্তু থাকে, মনে রেখো ব্যক্তি বাদে যা থাকে তার সবই বস্তু হিসেবে গণ্য বা বস্তু সমতুল্য। তো এখানে আমরা যখন আমি এইটা অ্যাসার্টিভ করব তখন কি হবে? এখানে আমরা লিখে নিই ইনডাইরেক্ট অবজেক্টের সাবজেক্ট রূপ, ইনডাইরেক্ট অবজেক্টের সাবজেক্ট রূপ। এখন এই ইনডাইরেক্ট অবজেক্টের সাবজেক্ট রূপ আমাদের এটাই শেষ স্ট্রাকচার আজকের জন্যে। এখন ইনডাইরেক্ট অবজেক্টের যে সাবজেক্ট রূপ, সেই সাবজেক্ট রূপটা আমরা এখানে নিয়ে আসবো, অর্থাৎ এখানে যা থাকবে তার সাবজেক্ট। এরপরে যেটা করবে, এখানে কয়েক ধরনের করতে পারো তোমরা। needs to, likes to, wants to, এটা পার্সন অনুযায়ী আর কি, যে ওয়ান্টস এস নাও হতে পারে, এসটা এখানে নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে খেয়াল করো আমি এস না দিয়ে এসটাকে মাইনাস করে রাখি, নিড টু, লাইক টু, ওয়ান্ট টু, অথবা ডিজায়ার টু প্লাস V1 প্লাস এক্সটেনশন। আমরা এই স্ট্রাকচারটা যদি ব্যবহার করি তাহলে এই লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ ওয়ানে টার্ন করতে পারবো। মানে ইট উইল বি সো ইজি টু টার্ন অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট ইনটু অ্যান অ্যাসার্টিভ ওয়ান। তো আমরা দেখে নিই এবার আনসার স্ক্রিপ্টটা কিভাবে করা যায়। অ্যান্সারটা যদি করি তাহলে আমরা এখানে একটা সেন্টেন্স লিখে নিই আগে। যেমন ধরে নাও লেট হিম গো নাও। এখানে খেয়াল করো যে এই লেট হিম গো নাও, তার এখন যাওয়া উচিত, তাকে এখন যেতে হবে। তার মানে কি, সে যেতে চায়, সে সরাসরি বসকে বলতে পারছে না। অর্থাৎ তুমি সরাসরি তোমার প্রধান শিক্ষককে বলতে পারছো না যে স্যার আমি চলে যাব। তুমি তোমার ক্লাস টিচারকে বললে স্যার আমি একটু বাড়ি যাবো, অসুস্থ ফিল করছি বা অন্য কিছু। তো তার মাধ্যমে তুমি প্রধান শিক্ষককে প্রস্তাব করলে, প্রপোজ করলে যে তুমি বাড়ি যাবে, অর্থাৎ ইউ নিড টু গো হোম। তো এই যে তোমার বাড়ি যাওয়ার প্রয়োজন, এই কথাটা কিন্তু হেডমাস্টারকে তুমি বলনি, বলেছে কি তোমার ওই শিক্ষক, তোমার থার্ড পারসন। এখানে লেট পারমিশন, তার মানে ইউ নিড আ পারমিশন ফ্রম ইয়োর হেড টিচার টু গো হোম। তাহলে আমরা দেখি এখানে এবার কি হবে, ইনডাইরেক্ট অবজেক্টের সাবজেক্ট রূপ। তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট এখানে কি আছে, ব্যক্তি হিম।
তাহলে এইটার সাবজেক্ট রূপ কি আসছে? হি। আমরা এবারে বলছি যে এর মধ্য থেকে এখন যে কোনো একটা অ্যাপ্রোপ্রিয়েট বা সুটেবল ওয়ার্ড আমরা এখানে নিয়ে আসবো, ভার্ব নিয়ে আসবো। তাহলে কি হচ্ছে, তুমি এখানে বলতে পারো হি ওয়ান্টস টু অথবা নিডস টু গো নাও, এক্সটেনশন বসে গেল। তাহলে আমরা এইটাকে ইনফিনিটিভ করে দিলাম, এই গো ভার্বটা ইনফিনিটিভ হয়ে গেল, আর এখানে ফাইনাইট ভার্ব চলে আসলো, ওয়ান্টস অর নিডস। তোমরা মনে রাখবে ফাইনাইট ভার্ব চেনা নিয়ে তোমাদের অনেক প্রশ্ন আছে যে স্যার ফাইনাইট ভার্ব চিনি না, ফাইনাইট ভার্ব কি, এটা খায় না মাথায় নাই। ফাইনাইট ভার্ব হচ্ছে এমন একটা ভার্ব যে ভার্ব দেখে তুমি টেন্স শিখতে পারবে। এক কথায় উত্তর, যে ভার্বটা দেখে তুমি টেন্স চিনতে পারবে, অর্থাৎ নাম্বার এবং পার্সন অনুযায়ী, সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী যে টেন্সে ব্যবহৃত হয় যে ভার্বটা, যেমন ওয়ান্টস, যেমন গো, উইল গো, গোজ, ওয়েন্ট, হ্যাভ গান, এই যে টেন্স অনুযায়ী ব্যবহৃত হলো এই ভার্বগুলি হচ্ছে ফাইনাইট ভার্ব, বাকি সব নন ফাইনাইট। তো আমরা এখানে উত্তরটা দেখে নিলাম, এরকম আরও অনেক হতে পারে। তুমি লিখতে পারো লেট দ্য বয় প্লে ক্রিকেট, তো সেক্ষেত্রে আমাদের উত্তরটা হবে দ্য বয় ওয়ান্টস টু প্লে ক্রিকেট, দ্য বয় নিডস টু প্লে ক্রিকেট, দ্য বয় ডিজায়ার্স টু প্লে ক্রিকেট। তুমি এরকম ব্যবহার করতে পারলে, লাইকস টু প্লে ক্রিকেট, যে কোনো একটা যদি ব্যবহার করো তাহলে সেই সেন্টেন্সটা সঠিক হবে। তাহলে আমরা দেখলাম আজকে যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে অ্যাসার্টিভে করা যায়, বা অ্যাসার্টিভ কিভাবে করা যায়, অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করা যায় কিভাবে, আমরা এটা দেখলাম। আগে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ দেখেছি আমাদের পূর্ববর্তী ক্লাসে। আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব এক্সক্লেমেটরি সেন্টেন্স এবং ইম্পারেটিভ সেন্টেন্স থেকে কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে টার্ন করা যায়। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং অবশ্যই নিজেকে নিরাপদে রাখো, অন্যকে নিরাপত্তা নিশ্চিত করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ।